বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। ৪৮ ক্যাটাগরিতে দেশটিতে কাজের সুযোগ পাবেন দক্ষ অদক্ষ শ্রমিক। চট্টগ্রামে নাশকতার মামলার চার্জ থেকে বাদ দেওয়া হয়েছে শিবিরের এজাহারভুক্ত শীর্ষ নেতাদের নাম। সংশ্লিষ্টতা না পাওয়ার দাবি পুলিশের। তদন্ত সঠিক হয়নি অভিযোগ আইনজীবীদের। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে সিরাজগঞ্জের ১৯ যুবককে চাকরি পাইয়ে দেয় সাবেক কমান্ডার গাজী শহীদুর। অভিযোগ স্বজনদের, অভিযুক্ত পলাতক। পর্যাপ্ত সুবিধা না থাকায় রাজধানীর মতিঝিলে বহুতল পার্কিং লট ব্যবহারে অনীহা। যত্রতত্র গাড়ি রাখায় সৃষ্টি হচ্ছে যানজট, সমাধানে সময় লাগবে বলছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এবং মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার আজ। লন্ডনের হাসপাতালে কাটার মাস্টারের অস্ত্রোপচার করবেন সচিনের সার্জন অ্যান্ড্রু ওয়েলস। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। বাংলাদেশ থেকে দক্ষ অদক্ষ শ্রমিকের নিয়োগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। আরব নিউজ জানায়, বুধবার দেশটির শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানানো হয়। এতে করে ৬ বছর পর বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। শ্রমিক নিয়োগের এই ঘোষণার পর সৌদি আরবের বাদশাহ সালমানের প্রতি ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মর্সি। তিনি জানান, এই ঘোষণার ফলে ৪৮ ক্যাটাগরিতে বাংলাদেশের ডাক্তার, নার্স, শিক্ষক সহ সব ধরনের দক্ষ ও অদক্ষ শ্রমিক দেশটিতে কাজের সুযোগ পাবে। এর আগে গত জুন মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী সৌদি সফরের সময় বাদশাহ সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় আবারও শ্রমিক নিয়োগ প্রক্রিয়া শুরুর বিষয়ে আলোচনা হয়েছিল বলে জানান তিনি। সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশের মৃত্যু হয়েছে। তাদের ৪ জনেরই বাড়ি নাটোরের নলডাঙ্গার খাজুরা এলাকায়। গতকাল বাংলাদেশ সময় বিকেল ৫:৩০টার দিকে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, রিয়াদের পুরাতন শহর হারাজ বিন কাশেম মানফুহা এলাকার একটি সোফা তৈরির কারখানায় কাজ করতেন ওই ৪ জন। কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কারখানাটিতে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশের কারখানায় ছড়িয়ে পড়ে। এতে কারখানার ৪ বাংলাদেশি শ্রমিক সামিউল ইসলাম, জামাল হোসেন, অসীম ও আমিরুল ইসলাম নামে ৪ জনের মৃত্যু হয়। চট্টগ্রামে নাশকতার মামলার এজাহারে নাম থাকার পরও শিবিরের শীর্ষ নেতাদের চার্জশিট থেকেই বাদ দেওয়া হয়েছে। তদন্তে সংশ্লিষ্টতা না পাওয়ায় নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি পুলিশের। এদিকে আইনজীবীদের অভিযোগ, পুলিশের তদন্তে গাফিলতি আছে। এ ধরনের অন্তত ২৪টি মামলার চার্জশিটের প্রতি নারাজি উত্থাপন করে অধিকতর তদন্তের আবেদন জানিয়েছে সরকারপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ২০১৫ সালে চট্টগ্রামে সরকার বিরোধী আন্দোলনের সময় ব্যাপক নাশকতার ঘটনা ঘটে। এর মধ্যে পুলিশের উপর হামলা থেকে শুরু করে পেট্রোল বোমায় গাড়ি পোড়ানো হয়েছে একাধিকবার। এসব ঘটনায় নগরীর ১৬টি থানায় অন্তত ১০০ মামলা করা হয়। দীর্ঘ তদন্ত শেষে অধিকাংশ মামলারই চার্জশিট দিয়েছে পুলিশ। কিন্তু আদালতের চার্জশিট গৃহীত হওয়ার পর বিচার পর্যায়ে এসে দেখা দিয়েছে জটিলতা। অভিযোগ উঠেছে নানা অজুহাতে এজাহারভুক্ত আসামিদের নাম চার্জশিট থেকে বাদ দেওয়ার। ওই সময়ে যে নামগুলো দেওয়া হয়েছে, যাদের অনেকের সুনির্দিষ্ট ঠিকানা ছিল না, অথবা যে সমস্ত ঠিকানা দেওয়া হয়েছে সেই সমস্ত ঠিকানা সঠিক ছিল না। আরেকটা হতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে তাদের নাম ভুলবশত এজাহারে অন্তর্ভুক্ত হয়েছে, পরবর্তীতে তদন্তকালে তাদের বিরুদ্ধে এই অভিযোগের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়নি, সেই কারণে তাদেরকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। আদালতের নথি পর্যালোচনা করে দেখা গেছে, পুলিশ অধিকাংশ ঘটনায় বিএনপি এবং জামায়াত শিবিরের সর্বনিম্ন ২০ জন থেকে শুরু করে সর্বোচ্চ ১৫০ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করে। কিন্তু প্রতিটি মামলার চার্জশিটে এজাহারভুক্ত আসামির মধ্য থেকে অন্তত ৭ থেকে ২০ জনকে পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। এই অবস্থায় আদালত ৫টি মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন। যারা আপনার হত্যা, যারা সন্ত্রাস, যারা লুটপাট, যারা গাড়ি ভাঙচুর, এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা অহরহ জড়িত, তারা একদম অ্যাক্টিভিস্ট, অর্থাৎ তারা দলের মূল নেতৃত্বে ছিল এবং তারাই সেই অপরাধ সংগঠন করেছে। তাদের নাম ঠিকানা পুলিশের কাছে থাকবে না কেন? স্পর্শকাতর এসব মামলা জটিলতার জন্য পুলিশের পাশাপাশি সরকার নিয়োজিত কৌশলের গাফিলতি থেকে দায়ী করছেন বিজ্ঞ আইনজীবীরা। এজাহার যদি সুনির্দিষ্ট অভিযোগ থেকে থাকে, সঠিক অর্থে যদি উনি তদন্ত করে স্টেটমেন্ট রেকর্ড করেন, ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারার মতে যারা অপরাধী তাদের নামগুলো সুনির্দিষ্টভাবে নিয়ে আসতে পারেন, তাহলে তাদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমাদের রাষ্ট্রপক্ষেরও সচেতন থাকা উচিত ছিল। যখনই মামলাগুলো চার্জশিট আদালতে দাখিল করে, তখনই এটা অ্যাকসেপ্ট করার প্রক্রিয়াতে গিয়ে এটা
ব্যাক করে দেওয়া উচিত ছিল। 2013 সালের পর থেকে 3 বছরে নাশকতার অভিযোগে 200-র বেশি মামলা হলো, এখন পর্যন্ত একটিরও বিচার কাজ শেষ হয়নি। আর এসব মামলায় আসামি হিসাবে রয়েছে বিএনপি জামায়াতের 5000-এর বেশি নেতাকর্মী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট প্রদানকারী হিসেবে অভিযুক্ত সিরাজগঞ্জের বেলকুচির মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী শহীদুর রেজা পলাতক রয়েছেন। আর দুদকের করা মামলায় ভুয়া সার্টিফিকেট দিয়ে পুলিশে চাকরি নেওয়া 19 জন এখন কারাগারে। গ্রেফতারকৃতদের পরিবারের অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তাদের চাকরির ব্যবস্থা করে দেন। আর অনিয়মের অভিযোগে সাবেক এই কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ও অমৃত সেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 3 বছর আগে টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট সংগ্রহ করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার 19 যুবক। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী শহীদুর রেজা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ওই 19 যুবককে মুক্তিযোদ্ধা সনদ দিয়ে পুলিশ বিভাগে চাকরির ব্যবস্থা করে দেন বলে অভিযোগ রয়েছে। দুদকের দায়ের করা একটি মামলায় গত 8 আগস্ট ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেয়া 19 যুবককে পাবনা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে গা ঢাকা দেন অভিযুক্ত গাজী শহীদুর রেজা। চাকরির বয়স চলে গেল 3 বছর, তাহলে এতদিন কোনো খবর না, আজকে ভুয়া সার্টিফিকেট সাল দুটো ধরছে। 5.5 লক্ষ টাকা নিছে, সে চাকরিটা দিছে। এখন কোন কোঠায় কিভাবে দিছে এটা তো আমরা জানি না। কিভাবে চাকরি দিছে সেই জানে, সে দায়ী সেই। অনিয়মের অভিযোগে বেলকুচি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী শহীদুর রেজাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। ডকুমেন্ট আছে যেমন মুক্তিবার্তা, লাল বই, গেজেট, জাতীয় গেজেট, এগুলোর মধ্যে এদের নাম নাই, অতএব এরা মুক্তিযোদ্ধা নয়। সে বহুত ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে তাদের ছেলেপেলেকে পুলিশে বা বিভিন্ন জায়গায় টাকা দিচ্ছে এবং কোটি কোটি টাকা সেই ইনকাম করছে। মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগের মামলাটি তদন্তনাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যেহেতু মামলাটা দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত, এই কারণে তাদের কাছে মামলাটা আমরা তদন্তের জন্য প্রেরণ করি। এখন বর্তমানে মামলাটা সেখানে তদন্তাধীন আছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। 2014 সালের 6 নভেম্বর পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে 19 যুবকের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করতেই স্বাধীনতা বিরোধীরা 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে। সচিবালয়ে গতকাল শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। এ সময় দেশকে এগিয়ে নিতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত রক্তদান কর্মসূচি ও শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে মুক্তিযুদ্ধকালীন জনপ্রশাসনে পূর্ব পাকিস্তানের প্রতি তৎকালীন শাসকদের বৈষম্যের বিষয়টি। এই পূর্ববঙ্গে বাঙালিদের তেমন কোনো অধিকারই ছিল না। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাই যুদ্ধাপরাধের বিচার শুরু করেছিলেন। বর্তমান সরকার সেই প্রক্রিয়াকে এগিয়ে নিচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যারা সমর্থন করে নাই এবং পাকিস্তানি হানাদার বাহিনীকে যারা মদত দিয়েছিল এদেশে গণহত্যা চালাতে, সেই যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন স্বাধীনতার পর। বিচারের পথ বন্ধ করে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল এবং তাদেরকে মন্ত্রী, উপদেষ্টা বিভিন্ন পদে আসীন করা হয়েছিল। 15ই আগস্টের হত্যাকারী তাদের বিচার না করে ইন্ডেমনিটি দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। একজন খুনিকে কিভাবে পুরস্কৃত করতে পারে সেটাই আপনারা ভেবে দেখবেন। জাতির পিতা ও শহীদদের ঋণ শোধ করতে জনগণের সেবক হয়ে কাজ করার জন্য প্রজাতন্ত্রের কর্মচারীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 15ই আগস্ট আমাদের মুক্তিযুদ্ধের চেতনাই খালি ধ্বংস করা হয়নি, আমাদের এগিয়ে চলার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। যে কোনো কাজ আমরা হাতে নিই না কেন, তা বাস্তবায়নের দায়িত্ব আপনাদের উপর অনেকাংশে বর্তায়। কাজে আমি আশা করি আপনার আন্তরিকতার সাথে দেশের জন্য, মানুষের কল্যাণে যে কাজ করার চেষ্টা করে যাচ্ছি, এখানে আপনাদের সহযোগিতা সবসময় কামনা করি। এরপর রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জামাত শিবিরই এক এক সময় এক এক জঙ্গি গোষ্ঠীর নামে দেশে সন্ত্রাসের বিস্তার ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল রাজধানীতে জঙ্গিবাদ বিরোধী সমাবেশে বক্তব্য দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বাংলাদেশে আইএস নামে কোনো সংগঠন বা নেতার খোঁজ পায়নি।
ছাত্র শিবির, সেটার কথা আপনার বোধহয় সবারই মনে আছে। এরাই কালক্রমে কখনো বুঝি, কখনো জেএমবি, কখনো আনসারুল্লাহ বাংলা টিম, কখনো আনসারুল ইসলাম, কখনো বা হামজা ব্রিগেড নামে পরিচিত হয়ে আমাদের বাংলাদেশে জঙ্গি সন্ত্রাসের আবির্ভাব ঘটিয়েছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এগুলিকে যখন কঠোর হস্তে দমন করার নির্দেশ দিয়েছেন, তখনই আবার শুরু হয়েছে আপনার আরেক উপদ্রব, সেটা হলো আইএস। সময় সংবাদে আরো থাকছে। ভয়াবহ ভাঙনের কবলে নড়াইলের লোহাগড়ার অন্তত 15টি গ্রাম, বসতবাড়ি, ফসলি জমি হারিয়ে মানবেতর জীবনযাপন নদী অঞ্চলের মানুষের। পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকায় রাজধানীর মতিঝিলে সিটি কর্পোরেশনের বহুতল গাড়ি পার্কিংটির পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত হচ্ছে না। এত বড় একটি পার্কিং লট থাকা সত্ত্বেও গাড়ি পার্ক করতে হচ্ছে ব্যস্ত রাস্তার পাশে। এতে সৃষ্টি হচ্ছে যানজটের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, শিগগিরই নগরীতে গাড়ি পার্কিং নিয়ে একটি নীতিমালা তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। এদিকে পুলিশ জানিয়েছে, আইনের সুষ্ঠু ও যথাযথ প্রয়োগের পাশাপাশি পার্কিং সমস্যার সমাধানে প্রয়োজন রয়েছে নাগরিক সচেতনতার। সামিউল মুইদের রিপোর্ট। রাস্তার পাশে দীর্ঘ এই গাড়ির সারি বলছে, শহরে যেখানে সেখানে গাড়ি পার্কিং করা নিয়ে কারো কোনো উদ্বেগ নেই। রাজধানীর মতিঝিল এলাকার সকালবেলার দৃশ্য এটি, যেখানে গাড়ি পার্ক করা নিষিদ্ধ সেখানে একাধিক গাড়ি পাশাপাশি অথবা মুখোমুখি রেখে সৃষ্টি করা হচ্ছে যানজট। এমন যত্রতত্র গাড়ি রাখার দায় সরকারি ও বেসরকারি দুই ধরনের প্রতিষ্ঠান ও ব্যক্তিরই। প্রত্যেকটি প্রতিষ্ঠানে যেখানে নিজেদের গাড়ি রাখার জন্য পর্যাপ্ত জায়গা রাখার কথা ছিল, সেখানে সব গাড়ি রাখা হচ্ছে রাস্তায়। মতিঝিলে এভাবে রাস্তায় গাড়ি থাকে দুই সাইডে, কোনো সময় অসুবিধা হইতে পারে। সারে নেমে গেছে যে মানে গাড়ি যে কোন জায়গায় রাখবো এর কোনো ঠিক নেই। নগরবাসীর সুবিধার্থে রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারে একটি বহুতল গাড়ি পার্কিং তৈরি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে অনেকেই এই তথ্যটি জানেন না। এই পার্কিং ভবনটি 6 তলা হলেও সেখানে নেই কোনো লিফট বা চালকদের বসার জায়গা, ফলে এখানে গাড়ি রাখায় তেমন কোনো আগ্রহ নেই। প্রত্যেকটা তলায় 2টা করে টয়লেট আছে, খুবই খারাপ অবস্থা টয়লেটের। রুমগুলো যে আছে এগুলো অপরিষ্কার। এই গাড়িটির মতো অনেক গাড়ি রয়েছে রাজধানীতে, যে গাড়িগুলো যত্রতত্র যখন তখন আসলে রাস্তার পাশে পার্কিং করছে। বিশেষজ্ঞদের মতে, কোনো নীতিমালা না থাকায়, সাধারণ মানুষের সচেতনতার অভাব থাকায় এবং সিটি কর্পোরেশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত উদ্যোগের অভাবেই এই পার্কিং ব্যবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, পার্কিং নিয়ে আগামী 2 থেকে 1 মাসের মধ্যে একটি নীতিমালা তৈরির চেষ্টা করছেন তারা। তবে রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারের পার্কিং ভবনের সমস্যা সমাধানে সময় লাগবে। ওখানে ওই বিল্ডিং এ পার্কিং এর বিষয়ে কিছু সমস্যা আছে, ওই সমস্যাগুলো সমাধান করে আমরা চেষ্টা করব যে এই 316টাই যাতে পার্কিং আমরা ইউজেবল করতে পারি। আমরা এনফোর্সমেন্টে সবসময় জোর দিয়ে যাচ্ছি। সেখানে আমাদের যে টিম আছে সেই টিমের মাধ্যমে আমাদের প্রচারণা লিফলেট আমরা বলছি যে আপনারা নির্দিষ্ট এলাকায় পার্কিং করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে গাড়ি পার্কিং এর সমস্যা সমাধানে আইনের যথাযথ প্রয়োগের চেষ্টা করছেন তারা। অবৈধ পার্কিং এর দায়ে গত 15 দিনে অন্তত 3000 গাড়ি ডাম্পিং এলাকায় পাঠানো হয়েছে। সামিউল মুইদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশানের কূটনীতিক এলাকায় নিরাপত্তার কারণে ওই এলাকায় নামানো হয়েছে নতুন বাস ও রিকশা। গুলশান এলাকায় এই মুহূর্তে রয়েছেন সহকর্মী ফয়সাল মোর্শেদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। ফয়সাল। হ্যাঁ, সবটা আপনি জানেন যে গত 1 জুলাই গুলশানে হোলি আর্টিজানে যে জঙ্গি হামলা ঘটনা ঘটেছে, তারপর থেকে কিন্তু এই গুলশান যেহেতু কূটনৈতিক এলাকা, সেই কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদারের স্বার্থে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গণপরিবহন চলাচলের সংখ্যা কিছুটা সীমিত করে দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে রিক্সা চলাচলের ক্ষেত্রে কিন্তু কিছুটা সীমিত করে দেওয়া হয়েছিল। এবং আজকে যে আমি দাঁড়িয়েছি গুলশান 1 নম্বর গোল চত্বর, আপনি জানেন যে গতকালকেই ঢাকা চাকা নামে একটি বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। এই গুলশানবাসী সাধারণ যাত্রীদের যে জনদুর্ভোগ তৈরি হয়েছিল, যে গতকাল সেই গত মাসে 1 জুলাই যে জঙ্গি হামলা ঘটনা ঘটেছে, তারপর থেকে নিরাপত্তার সাথে যে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই জন্য গণপরিবহনের অভাবে তাদেরকে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। এবং সেই ভোগান্তি লাঘবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিশেষ ধরনের বাস সার্ভিস চালু করা হবে এবং সেই সাথে বিশেষ ধরনের রিক্সা সার্ভিস চালু করা হবে। এবং গতকালকে কিন্তু ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এবং গুলশান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কিন্তু আসলে এই বিশেষ ধরনের বাস সার্ভিস চালু করা হয়েছে। তবে আজকে আমি সকাল থেকে আছি গুলশান 1 নম্বর গোল চত্বরে এবং সেখানেই কিন্তু সেখানে আমি এসে একটা জিনিস দেখেছি যে আসলে যাত্রীরা অপেক্ষা করছেন গাড়ির জন্য। তবে তাদের মধ্যে কিন্তু অনেকটাই
ক্ষোভ রয়েছে, অনেকটা এখনো তারা অনেক দুর্ভোগের কথা বলছেন। তারা যেহেতু যে এই 20টি বাস চালু করা হচ্ছে, 20টি বাসের ভাড়ায় কিন্তু আসলে সেটা গুলশান কনকর্ড 1 নম্বরের সেই গুলশানের শুটিং প্লাজার সামনে থেকে ছেড়ে বনানী পর্যন্ত গেলেও সেখানে 15 টাকা রাখা হচ্ছে। সেক্ষেত্রে গুলশান 1 নম্বর থেকে গুলশান 2 নম্বর পর্যন্ত যেতে হলেও কিন্তু সেক্ষেত্রে 15 টাকা ভাড়া রাখা হচ্ছে। তারা বলছেন যে এই ভাড়ার ব্যাপারটা সম্পূর্ণ অযৌক্তিক, কারণ তাদেরকে অন্যান্য ক্ষেত্রে তাদেরকে গুলশান 1 নম্বর থেকে গুলশান 2 নম্বর যেতে যেখানে তাদেরকে মাত্র 5 টাকা দিয়ে তারা পার হয়ে যেতে পারছেন পুরো পথটা, সেক্ষেত্রে তাদেরকে এখন 15 টাকা গুনতে হচ্ছে। এবং তারা আরেকটা ব্যাপার বলছেন, যদিও মেয়রের পক্ষ থেকে বা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে মাত্র 10 মিনিট পর পর কিন্তু একটা গাড়ি এসে স্টেশনে থাকবে, কিন্তু এই ক্ষেত্রে আমরা সকাল থেকে এসেছি, এই ক্ষেত্রে চিত্রটা আমরা কিন্তু একটু ভিন্ন দেখতে পেয়েছি এবং দেখেছি এক এক সময় কিন্তু তাদেরকে প্রায় 15 মিনিট থেকে প্রায় 20 মিনিট পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। আবার আরেকটা ব্যাপার আপনাকে বলে রাখি স্বপ্না, সেটা হচ্ছে শুটিং ক্লাবের সামনে থেকে যদিও গাড়ি ছাড়ার কথা ছিল, গতকালকে বলা হয়েছিল সেখান থেকে গাড়ি ছাড়া হবে, কিন্তু এখানে দেখলাম যে গুলশান 1 নম্বর থেকে কিন্তু আসলে গাড়িটা ছাড়া হচ্ছে। এই কারণে অনেক যাত্রী তারা কালকে গণমাধ্যমের খবরে দেখেছেন বা কালকে যেই মেয়রের পক্ষ থেকে যে বলা হয়েছিল, তারা অনেকেই তারা গুলশানের সেই শুটিং ক্লাবের ওখানে তারা অপেক্ষা করেছেন, সেখানে তারা গাড়ি দেখতে না পেয়ে তাদেরকে আবার হেঁটে হেঁটে কিন্তু গুলশান 1 নম্বর চত্বরে তাদেরকে আসতে হচ্ছে। সেক্ষেত্রে তারা নিজেরা অনেক বেশি পরিমাণ বিরক্তি, অনেক বেশি পরিমাণ তারা ক্ষোভের কথা তারা বলছেন যে আসলে এই ধরনের দুর্ভোগ কিন্তু আসলে কমে নাই, দুর্ভোগ বরং তাদেরকে বেড়েছে। তারা বলছেন যে আসলে গণপরিবহন নিরাপত্তার স্বার্থে সীমিত করা হয়েছে, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর একটু যৌক্তিকভাবে ভাড়া নির্ধারণ করা উচিত বলেই তিনি মনে করছেন, তারা মনে করছেন। এবং তারা আরেকটা ব্যাপার বলছেন যে আসলেই এই ধরনের বাস সার্ভিসের সংখ্যা আর একটু বেশি বাড়ানো হলে তাদের দুর্ভোগ হয়তো বা আরেকটু কমবে। তো স্বপ্না গুলশান 1 নম্বর গোলচত্বর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, গুলশানের কূটনৈতিক পাড়া নিরাপত্তার কারণে বিশেষ বাস ও রিক্সা সার্ভিস চালু করা হয়েছে। এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মোর্শেদ। দেশের প্রধান নদ নদীগুলোর পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তবে নিম্নচাপের কারণে অবিরাম বৃষ্টিতে নতুন করে প্লাবিত হচ্ছে কিছু এলাকা। এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন অনেক মানুষ। টানা বৃষ্টিপাতে পিরোজপুরের নতুন করে প্লাবিত হয়েছে অর্ধশতাধিক গ্রাম। পানিতে ভেসে গেছে জেলার কয়েকশো মাছের ঘের। আর বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানিতে নষ্ট হয়ে গেছে 12,000 হেক্টর ফসলি জমি। ভেসে গেছে রোপা আমনের বীজতলা ও সবজি ক্ষেত। এতে চরম ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকরা। রাস্তাঘাট তলাই গেছে, মাছের ঘের অনেকগুলো মাছের ঘের তলাই গেছে। এই মাছ এই বন্যার কারণে পানিতে সব ভাসে গেছে। বড় ধান বুনছিলাম বর্ষা 7 থেকে 8 বিঘা হবো, স্ক্রিম সব তলিয়ে গেছে গা, পানি উত্তর জায়গা হারে নাই। আমাদের কৃষক ভাইদের জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন হলো বীজতলার। তা আমরা বীজতলা তৈরি করার জন্য চাষি ভাইদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে তৈরি করছি এবং আমাদের সরকারিভাবেও আমরা কিছু বীজ নিয়ে এটা বিডিসির এবং আমাদের হর্টিকালচার সেন্টারে এটা বীজতলা তৈরি করে চাষিদের মধ্যে বিনামূল্যে বিতরণ করব। এদিকে নড়াইলে সর্বগ্রাসী রূপ নিয়েছে মধুমতি নদীর ভাঙন। লোহাগড়া উপজেলার অন্তত 15টি গ্রাম ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে। এতে বসতবাড়ি, ফসলি জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নদী অঞ্চলের মানুষ। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ নদী ভাঙনের শিকার হলেও নেই কার্যকর কোনো উদ্যোগ। নড়াইল প্রতিনিধি খায়রুল আরিফিন রানার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষা এলেই খরস্রোতা হয়ে ওঠে মধুমতি নদী। নদীর তীব্র স্রোতে অব্যাহত ভাঙনের শিকার মল্লিকপুর, ইতনা, শালনগর সহ 5 ইউনিয়নের বেশ কটি গ্রাম। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট সহ অনেক স্থাপনা নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। বারবার ভাঙনের কবলে পড়ায় সীমাহীন দুর্ভোগের মধ্যে আছে নড়াইলের নদী বিধৌত এলাকার মানুষ। এই অবস্থায় ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি তাদের। একখান সরাতি দিয়ে ঘর আর একখানও চলে যায় ভিতর, সরানিরও টাইম দেখছে না এরকম অবস্থা। নদীতে সবই ভেঙে নিয়ে গেছে, আমাদের দাঁড়ানোর কোনো জায়গা নাই। ইতিমধ্যে আমাদের প্রাইমারি স্কুল একবার ভেঙে গেছে, আবার শিফট করছি নতুন করে, সেই জায়গা আবারও ভাঙনের সম্মুখীন। একবার ভেঙে গেছে, আবারও ভেঙে যাচ্ছে, ভয়তে সবকিছু সরাই নিয়ে যাচ্ছে এখন। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা ভাঙন প্রতিরোধে প্রকল্প গ্রহণের কথা জানান। 728 মিটার নদীটি সংরক্ষণ প্রকল্প ডিপিপি প্রণয়নের জন্য ফেজ 4-এ সহযোগা প্রকল্প ফেজ 4-এ আমরা প্রেরণ করেছি। এগুলো বর্তমানে ডিপিপি প্রণয়নের প্রক্রিয়াধীনে আছে এবং ডিপিপি প্রণয়ন হলে আমরা এখানে স্থায়ী তীর প্রতিরক্ষা কাজের ব্যবস্থা নিতে পারবো। নড়াইলের লোহাগড়া উপজেলায় গত এক সপ্তাহে 1.5 শতাধিক স্থাপনা ও 23 হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সময় সংবাদ, নড়াইল। সময় সংবাদে আরো থাকছে।
অবশেষে অলিম্পিকে জয়ের দেখা পেল স্বাগতিক ব্রাজিল। গ্রাবিয়েল বারবোসার জোড়া গোলে ডেনমার্ককে 4-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেইমারের দল। এপিডার্মো ডিসপ্লেসিয়া ভেরিকোফর্মিস ভাইরাসে আক্রান্ত বৃক্ষমানব আবুল বাজান্দার এখন অনেকটাই সুস্থ। এই ভাইরাসের বিষয়ে জানতে আবুল বাজান্দার ও তার পরিবারের ব্লাড ও টিস্যু স্যাম্পল নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রে চলছে সমন্বিত গবেষণা। অপারেশনের পর আবারও ভাইরাসের কারণে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা আছে কিনা তা জানতে চিকিৎসকরা অপেক্ষা করছেন গবেষণা প্রতিবেদনটির জন্য। বিস্তারিত থাকছে সেলিয়া সুলতানার রিপোর্টে। এখন নিজের সন্তানকে আদর আর স্নেহে কোলে তুলে নিতে পারেন আবুল বাজান্দার। হাত মুঠো করা, নিজের হাতে তুলে খাবার খাওয়া আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক। একসময় পাপ আর নানা কুসংস্কারের দায় চাপানো, সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে থাকা বাজান্দারের পরিবারের প্রতি এখন সামাজিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটেছে। এপিডার্মো ডিসপ্লেসিয়া ভেরিকোফর্মিস ভাইরাসে আক্রান্ত হয়ে একসময় মৃত্যু প্রার্থনাকারী আবুল বাজান্দারকে কেমন আছেন জিজ্ঞেস করতেই উত্তর, ভালো আছি। নাই তো ওষুধ না খালি অনেক অস্থির লাগে, সহ্য করতে পারি না। সেই সময় মনের ভিতরে অনেক রকম যে বিষ খাবো, গুলাই তরি দেবো, এরকম পরিস্থিতি চলে আসে। যত পরিমাণে জ্বালা যন্ত্রণা করতো। এখন কেমন আছে? এখন আল্লাহর রহমতে তো অনেক ভালো লাগতেছে। আমার বাচ্চা যদি কারোর সাথে খেলতো তা হয়তো অনেকে করতো যে ওর বাপ এরকম। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা অনেক কষ্ট পাইছি। এখন তো সে কষ্টটা নেই, এখন আমরা অনেক খুশি। অপারেশনের পর আবারও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন বাজান্দার। আবার আরো কিছুদিন থাকতে হবে তাকে। ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটের সমন্বয়ক জানালেন, রোগের মূল খুঁজতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নরিস কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টারের চিকিৎসক মার্টিন কাস্টের কাছে পাঠানো হয়েছে বাজান্দার ও তার পরিবারের ব্লাড ও টিস্যুর স্যাম্পল। বাজান্দারের প্রথম অবস্থাটা ছিল এরকম, এখন বাজান্দারের সিচুয়েশনটা হচ্ছে এরকম, একটা নর্মাল একটা হাত। যে বাজান্দারের এই রোগটা যাতে ফার্দার আবার না হয় সেই জন্য বাজান্দারের ওয়াইফের, তার বাবা মা সবার রক্ত টিস্যু আমেরিকার থেকে একজন ভদ্রলোক আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। চায়নার সাথে একটা কোলাবোরেশনে কাজ করছেন ফাইন্ড আউট করতে যে এটার মেইন প্রবলেমটা কোথায়। তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শুধুমাত্র পোড়া রোগী নয়, এ ধরনের যে কোনো সমস্যা নিয়ে বেড়ে ওঠা মানুষের চিকিৎসার জন্য তৈরি বার্ন ইউনিট। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 6টি বাঙালি সংগঠনের ডাকে দ্বিতীয় দিনের মতো 3 পার্বত্য জেলায় সকাল সন্ধ্যা হরতাল চলছে। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে এই হরতাল আহ্বান করা হয়। সকাল থেকে হরতালের সমর্থনে খাগড়াছড়ির কোথাও কোনো পিকেটিং করতে দেখা যায়নি। তবে এখনো বন্ধ রয়েছে সকল ব্যবসা প্রতিষ্ঠান। জেলা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও শহরের সীমিত আকারে রিকশা ও অটোরিকশা চলতে দেখা গেছে। এদিকে হরতালের কারণে বেশি দুর্ভোগে পড়েছেন ঘুরতে আসা পর্যটকরা। হরতালের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে শহর জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দেশের পাট ক্রয় ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে কাঁচা পাট ক্রয় কেন্দ্রের সংখ্যা 182 থেকে 56তে নামিয়ে এনেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পাশাপাশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে পাটকলে খোলা পাট প্রবেশেও। বিজেএমসির প্রত্যাশা, যথাসময়ে অর্থ বরাদ্দ পাওয়ায় চলতি বছর লোকসান কমাতে সফল হবেন তারা। যদিও সংস্থাটির এমন বক্তব্যে আস্থা নেই অর্থনীতিবিদদের। তারা বলছেন, পাট ক্রয়ের সময় সঠিক ওজন আর মান নিয়ন্ত্রণের কথা। জুবাইর ফয়সালের রিপোর্ট। নানা সমস্যায় জর্জরিত দেশের পাট শিল্প, সেই সঙ্গে লোকসানের গণ্ডিতে আটকা পড়েই আছে সরকার নিয়ন্ত্রিত পাটকলগুলোর নিয়ন্ত্রক সংস্থা বিজেএমসিও। গেল এক দশকে সংস্থাটির অধীনস্থ 26টি পাটকলের কোনোটিই দেখাতে পারেনি সন্তোষজনক অগ্রগতি। এমনকি পাট ক্রয়ের জন্য প্রতি অর্থ বছরে দেয়া বরাদ্দের অধিকাংশই গেছে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতায়। অবস্থা পরিবর্তনে চলতি অর্থ বছরে বেশ 8 ঘাট বেঁধেই মাঠে নেমেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বহু বছর ধরে চালু থাকা প্রায় 2 শতাধিক সরকারি ক্রয় কেন্দ্র কমিয়ে এবছর 56তে নামিয়ে এনেছে মন্ত্রণালয়। পাশাপাশি এবারই প্রথম শুরু হয়েছে মিলগুলোতে বেল হিসেবে পাট ক্রয় প্রক্রিয়া। বিজেএমসি লোকসানের যে কয়েকটা চেন, সেই চেনের মধ্যে হলো যে অতিরিক্ত আমাদের ক্রয় কেন্দ্র ছিল, এইবার মাত্র 56টি ক্রয় কেন্দ্র। লুজ পাট সেটা ঢোকা বন্ধ করে দিছি, এবং যেই পাটে আমার মিলে ঢুকবে এটা বেল আকারে ঢুকতে হবে। যদিও বিজেএমসি বলছে সরকারি পাটকলগুলোর সমস্যা দীর্ঘদিনের, রাতারাতি তার সমাধান অসম্ভব। অনেক বছর সমস্যা কোনো সময় 1 বছর বা 2 বছরের মধ্যে সমাধান সম্ভব না। বিজেএমসি এর আগে উল্টা কাজটা করতো, সেটা হচ্ছে যে
পাটের বছরের শেষের দিকে পাটের দামটা বাড়াতো, এবার বছরের প্রথম দিকে কিন্তু পাটের দামটা আমরা বাড়াই ফিক্স করে রাখছি। তবে সমস্যাগুলো চিহ্নিত করে আলাদাভাবে তা সমাধানের উদ্যোগ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। পাশাপাশি পাট ক্রয়ের সময় সঠিক ওজন আর মান নিয়ন্ত্রণেরও তাগিদ তাদের। পাট কেনার জন্য যে টাকা দেওয়া হয়েছে সেটা পাট কেনার জন্যই ব্যবহার করতে হবে। অনেক সময় দেখা যায় যে মানের পাট কেনার কথা সেটা সঠিকভাবে ওই মানটা নির্ধারণ করা হচ্ছে না। 2014-15 অর্থ বছরে বিজেএমসিকে 1086 কোটি টাকা দেয় সরকার। পরের বছর যার পরিমাণ ছিল 1121 কোটি টাকা। চলতি অর্থ বছরে বরাদ্দের পরিমাণ 1369 কোটি টাকা। যদিও এবারই প্রথম বরাদ্দের বাইরে শুধুমাত্র কাঁচা পাট কেনার জন্য আলাদাভাবে 260 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সংস্থাটিকে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। আমন ধান চাষে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন দিনাজপুরের কৃষকরা। চাষাবাদ আর চারার উপরে ব্যস্ত সময় পার করছেন তারা। আষাঢ়ে বৃষ্টি না হলেও শ্রাবণের মাঝামাঝি পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আমন চাষে কৃষকরা মনোযোগী হলেও আশঙ্কা রয়ে গেছে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে। কারণ গত বছর আমনের লোকসান গুনতে হয়েছে তাদের। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমন চাষের ভরা মৌসুম এখন। দেরিতে হলেও শ্রাবণের মাঝামাঝিতে এসে প্রত্যাশিত বৃষ্টি পেয়ে কৃষক জমিতে চাষ আর চারা রোপণে ব্যস্ত। এ পর্যন্ত 40% জমিতে রোপা আমন চাষ হয়েছে। শ্রাবণ মাস জুড়ে চলবে রোপণ কাজ। সময় মতো বৃষ্টির দেখা না পাওয়া এবং হাল চাষ, রোপা ও কৃষি উপকরণের দাম বেশি হয়, উৎপাদন ব্যয় বেশি। এতে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় আছেন কৃষকেরা। একে তো বৃষ্টি নাই, তার উপর এই লেবার পাওয়া যাচ্ছে না, লেবারের দাম বেশি, সার, বীজ, পানি, বিভিন্ন লেবার সব মিলাই মনে করেন প্রায় 15,000 টাকার মতো আমাদের দাম চলে আসবে। তারপরেও ধানের দাম নেই। আষাঢ় মাসে বৃষ্টি নাই, এখন বৃষ্টি হালকা হচ্ছে, আমাদের পিছায় গেল ধান গাড়া, এতে আমাদের খরচাটা বেশি হচ্ছে। অবশ্য প্রথম দিকে পানির অভাব থাকলেও সময় মতো রোপা আমনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছে কৃষি বিভাগ। এবারে যে লক্ষ্যমাত্রা 2,54,607 হেক্টর, এটি আমরা অর্জন করতে সক্ষম হব এবং এটি আমরা পেরিয়ে যাব। সেই অনুযায়ী আমাদের বীজতলা যথেষ্ট করা হয়েছে। বীজতলার চারা এখন খুব ভালো অবস্থায় আছে, চারেরও কোথাও সংকট নেই। গত বছর আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল 2,56,620 হেক্টর জমিতে। এবার লক্ষ্যমাত্রা কমে দাঁড়িয়েছে 2,54,607 হেক্টরে। সময় সংবাদ, দিনাজপুর। বন্যার পানি নেমে যাওয়ায় ভারতের আসাম থেকে উজানের ঢলে ভেসে আসা হাতিটি ডাঙায় উঠে এসেছে। এদিকে হাতি উদ্ধারে জামালপুরের সরিষাবাড়ি পৌঁছেছেন কক্সবাজারের বিশেষজ্ঞ দলটি। গত 14 দিন ধরে বিভিন্ন বিলে অবস্থান করলেও গতকাল সকালে উপজেলার ধারাবর্ষা এলাকার মাঠে উঠে আসে হাতিটি। এরপর থেকেই মাঠে ঘুরে ঘুরে খাবার খেতে দেখা গেছে। তবে হাতির তাণ্ডব নিয়ে আতঙ্ক রয়ে গেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এদিকে হাতিটি উদ্ধারে কক্সবাজার বন্যপ্রাণী বিভাগের সহকারী ভেটেরিনারি সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান সরিষাবাড়ি পৌঁছান। চেতনানাশক প্লাস্টিক ড্রাগ ফায়ার ব্যর্থ হওয়ায় আজ মেটাল ড্রাগ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে নতুন উদ্ধারকারী দলটি। গত 26 জুন আসামের সিংমারি পাহাড় থেকে দলছুট হয়ে উজানের পানিতে ভেসে আসা হাতিটি প্রথমে আটকা পড়ে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের নয়াচরে। পরে সিরাজগঞ্জ হয়ে জামালপুরের বিলে আটকা পড়ে এই বন্যপ্রাণীটি। দেশের বাইরের খবর। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোকে তুরস্ক প্রাধান্য দেবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত সেলিম ইয়েনেল। পুতিনের সঙ্গে এরদোয়ানের বৈঠককে আঙ্কারা মস্কো সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা বলছেন বিশ্লেষকরা। এদিকে তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর ইউরোপীয় ইউনিয়ন যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা ভুল ছিল বলে মন্তব্য করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। পশ্চিমাদের সঙ্গে আঙ্কারার সম্পর্ক যদি শীতলতা দেখা দেয় তবে এর জন্য তাদের কর্মকাণ্ডই দায়ী বলে জানান তিনি। কয়েক মাসের বৈরিতার পর রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এরদোয়ানের বৈঠককে ঘিরে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। দুই দেশের সম্পর্কের উষ্ণতা তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর পাল্টে যাওয়া আঞ্চলিক রাজনীতিরই প্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকেরা। এরদোয়ান পুতিন বৈঠকের পর মস্কোর সঙ্গে আঙ্কারার সম্পর্ক নতুন মোড় নেবে বলেও মনে করছেন কেউ কেউ। এর মাধ্যমে দুই দেশের সম্পর্কে আরো বিশ্বাসযোগ্যতা তৈরি হলো। পশ্চিমা দেশ ও মস্কোর সঙ্গে তুরস্কের ভবিষ্যৎ সম্পর্কে এর প্রভাব পড়বে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তুরস্ক রাশিয়ার দিকে ঝুঁকছে বলে যে গুঞ্জন উঠেছে তা উড়িয়ে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত সেলিম ইয়েনেল। বুধবার বেলজিয়ামের ব্রাসেলসে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে তুর্কি রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোকেই প্রাধান্য দেবে আঙ্কারা।
Absolutely, always. পশ্চিমাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক থাকবে। তুরস্ক 60 বছরের বেশি সময় ধরে ন্যাটোর সদস্য। ইইউ সদস্য হতে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। ক্রিমিয়া ইস্যুতে অবরোধ আরোপের পরও রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রেখেছে ইইউ। সুতরাং ইউরোপের সঙ্গেও আমাদের টানাপোড়েন হবে বলে মনে হচ্ছে না। Despite the sanctions that they have done after Crimea. ইউরোপের দেশগুলোতে তুরস্কের নাগরিকদের ভিসামুক্ত চলাচলের সুবিধা পেতে আঙ্কারাকে মানবাধিকারের বিষয়টি নিশ্চিত করতে হবে বলে সম্প্রতি ইইউ যে শর্ত দিয়েছে সে ব্যাপারেও দুপক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা চলছে বলে জানান তুর্কি রাষ্ট্রদূত। Ateşkesin nasıl sağlanacak? এদিকে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর ইউরোপীয় ইউনিয়ন ভুল প্রতিক্রিয়া দেখিয়েছে বলে মন্তব্য করেছেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর সঙ্গে সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। Ve siyasi çözüm konusu. পশ্চিমাদের সঙ্গে তুরস্কের সম্পর্কে যদি টানাপোড়েন তৈরি হয় তবে এর জন্য তারাই দায়ী। রাশিয়া, চীন কিংবা ইসলামী দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নয়ন দায়ী নয়। ইউক্রেন বিষয়ে একটি ভুল করেছিল ইইউ। তুরস্কের অভ্যুত্থানের পর নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়ে আরও একটি ভুল করল। Ve terör örgütlerinin dışındaki ওদিকে ব্যর্থ অভ্যুত্থানের পর তুরস্কে চলা শুদ্ধি অভিযানে ঢালাওভাবে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার জেইদ রাল আল হোসেইন। অভ্যুত্থান চেষ্টার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থাকার অভিযোগে তুরস্কে এ পর্যন্ত যে 16,000 মানুষকে গ্রেফতার করা হয়েছে তাদের ব্যাপারে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে ও বিচার প্রক্রিয়া তদারকি করতে বিদেশি গণমাধ্যম ও মানবাধিকার কর্মীদের সুযোগ করে দিতে তুর্কি সরকারের প্রতি বুধবার আহ্বান জানান মানবাধিকার কমিশনার। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। সিরিয়ার আলেপ্পো শহরে জঙ্গি গোষ্ঠীর ছোড়া রকেটের আঘাতে 14 জন নিহত হয়েছে। দেশটির সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সানা জানায় বুধবার শহরের হামাদানিয়ে এলাকায় এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে আল নুসরা ফ্রন্ট থেকে বেরিয়ে আসা জাভাত ফাহ আল শামের ছোড়া রকেটের আঘাত কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। 2012 সাল থেকে আলেপ্পো শহরের পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করছে সিরিয়া সরকার। পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছে বেশ কয়েকটি বিদ্রোহী আইস আল নুসরা সহ বেশ কয়েকটি বিদ্রোহী গ্রুপ। গত কয়েকদিন ধরে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা দখলে নিতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সিরীয় সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। এর মধ্যে আলেপ্পোর অবরুদ্ধ সাধারণ নাগরিকদের ত্রাণ সরবরাহ পৌঁছে দিতে প্রতিদিন 3 ঘণ্টা করে যুদ্ধ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। তবে জাতিসংঘ জানিয়েছে নাগরিকদের কাছে মানবিক সাহায্য পাঠানোর জন্য 3 ঘণ্টা যথেষ্ট নয়। রিও অলিম্পিকের খবর। অলিম্পিকের গলফ কোর্টে নামছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। ব্যক্তিগত স্ট্রোক প্লে পর্বের প্রথম রাউন্ডে বাংলাদেশ সময় বিকাল 4:30টায় কোর্টে নামবেন তিনি। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিকের মতো বড় আসরে ওয়াইল্ড কার্ড ছাড়াই সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছেন টাইগার গলফার সিদ্দিকুর রহমান। এবারের অলিম্পিকে মার্চ 1 বাংলাদেশের পতাকা বহন করেন তিনি। অলিম্পিকের এবারের আসরে বাংলাদেশি প্রতিযোগীদের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ইভেন্ট এটি। এশিয়ান ট্যুর, ব্রুনাই ওপেন, হিরো ইন্ডিয়ান ওপেন, বাংলাদেশ মাস্টার্স, হরিয়ানা ওপেন, বেঙ্গালুরু ওপেন এবং বাংলাদেশ ওপেনেও সাফল্যের দেখা পেয়েছেন দেশ সেরা এই গলফার। এবার অলিম্পিকের মতো বিশ্বমঞ্চে দেশের হয়ে সেরা সাফল্যটাই বয়ে আনতে চান তিনি। অলিম্পিক ফুটবলের খবর। অবশেষে জয়ের দেখা পেল স্বাগতিক ব্রাজিল। গ্রাবিয়েল বারবোসার জোড়া গোলে ডেনমার্ককে 4-0 গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেইমারের দল। সেমিতে যাবার লড়াইয়ে রোববার সকালে কলম্বিয়ার মুখোমুখি হবে স্বাগতিকরা। প্রথম 2 ম্যাচই গোলশূন্য ড্র করায় আসরে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না ব্রাজিলের। তাই নেইমার, জেসুস, বারবোসার সঙ্গে লুয়ানকেও প্রথম একাদশে মাঠে রাখেন সেলেসাও কোচ রোজারিও মিকেল। আগের 2 ম্যাচে অসংখ্য গোলের সুযোগ হারালেও এদিন 26 মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন গাবিগোল খ্যাত গ্রাবিয়েল বারবোসা। বিরতিতে যাবার আগে ম্যাচের 40 মিনিটে আরেক উঠতি তারকা গ্রাবিয়েল জেসুস গোল করলে 2-0 ব্যবধানে লিড পায় নেইমারের দল। আগের 2 ম্যাচে প্রথম একাদশে না থাকলেও এদিন পাওয়ার সুযোগ কাজে লাগান লুয়ান ভিয়েইরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিলের লিড বাড়ান 23 বছর বয়সী এই ফরওয়ার্ড। আর ম্যাচ শেষ হবার 10 মিনিট আগে ম্যাচে বারবোসার দ্বিতীয় গোলে 4-0 ব্যবধানের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেরা 8-এ পা রাখে নেইমাররা। সেই সঙ্গে টিকে থাকলো অলিম্পিক ফুটবলে ব্রাজিলের প্রথম স্বর্ণ জয়ের স্বপ্ন। রিও অলিম্পিকে পুরুষদের ফুটবলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা। গতরাতে হন্ডুরাসের সাথে 1-1 গোলে ড্র করেছে তারা। এতে ডি গ্রুপে হন্ডুরাসের সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে হন্ডুরাসের চেয়ে পিছিয়ে থাকায় আসর থেকে বিদায় নিশ্চিত হয় আলবিসেলেস্তেদের। একই গ্রুপের আরেক ম্যাচে আলজেরিয়ার সাথে 1-1 গোলে ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল।
ম্যাচে মাঠে নামার আগেই নানা সমীকরণে ঝুলেছিল আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা। তবে সব যদি এবং কিন্তুকে মাটি চাপা দেওয়ার একটাই উপায় খোলা ছিল আর্জেন্টাইনদের সামনে, আর সেটি হলো জয়। মেসির উত্তরসূরিরা বিষয়টি বুঝলেন ঠিকই, কিন্তু মাঠে ব্যর্থ ছাত্রের পরিচয় দেয় ধীরে ধীরে কঠিন হয়ে উঠল এবারের অলিম্পিকে আর্জেন্টিনার প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও সেই ব্যর্থতার মিছিল। 53 মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল করোয়া পেনাল্টি মিস করে বাড়ালেন আক্ষেপ। উল্টো ম্যাচের 75 মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে হন্ডুরাসকে লিড এনে দেন লাজানো অ্যান্তনি। ম্যাচ থেকে তখনই পাওয়া যাচ্ছিল অঘটনের গন্ধ। আর্জেন্টাইন গোলরক্ষক সহ বেশ কিছু ফুটবলাররা এ সময় পেনাল্টির প্রতিবাদ জানানোয় কিছু সময়ের জন্য বন্ধ থাকে ম্যাচটি। ভদ্রতার মুখোশ ছেড়ে কিছুটা হলেও উগ্রতার চাদরে ঢাকা পড়ে তখন আর্জেন্টাইন ফুটবলারদের খেলোয়াড়ি আচরণ। পরে আবারও খেলা শুরু হলে যোগ করার সময় ডিবক্সের বাইরে থেকে দারুণ এক ফ্রি কিকে হন্ডুরাসের গোলরক্ষক লোপেজকে বোকা বানিয়ে আর্জেন্টিনার হয়ে ম্যাচে সমতা আনেন মাউরিসিও মার্টিনেজ। শেষ পর্যন্ত ম্যাচে 1-1 গোলে সমতা থাকলে আসর থেকে অশ্রুসিক্ত বিদায় নিশ্চিত হয় আলবিসেলেস্তেদের। একই গ্রুপের আরেক ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়েছে পর্তুগাল। ম্যাচের 25 মিনিটে পাচিয়েনচিয়া গোল করে লিড এনে দেন পর্তুগিজদের। যদিও লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা, এর মিনিট 5 পরই গোল করে ম্যাচে আলজেরিয়ার হয়ে সমতা আনেন বেনকাবিলিয়া মোহাম্মদ। প্রথমার্ধের বাকিটা সময় গোলের দেখা পায়নি আর কোনো দল। আর দ্বিতীয়ার্ধের পুরো সময় সেলেকাওরা কাটিয়েছে আলজেরিয়া সীমানায় হানা দিয়ে, কিন্তু গোল জোটেনি কারো ভাগ্যে। ফলে 1-1 গোলে ম্যাচ ড্র হলে এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালের পথে পা বাড়ায় পর্তুগাল। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার আজ। লন্ডনে বাংলাদেশ সময় বিকেল 4:30টায় টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের অস্ত্রোপচার করবেন অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়েলস। কাটার মাস্টারের অস্ত্রোপচারের সময় তার পাশে থাকবেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। এর মধ্যে তিনি লন্ডনে পৌঁছেছেন। ইংল্যান্ডের লন্ডনের সেন্ট জন অ্যান্ড এলিজাবেথ হাসপাতালে মুস্তাফিজের অস্ত্রোপচার করতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। অস্ত্রোপচারের পর চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন 2 থেকে 3 দিন। এরপর সব ঠিক থাকলে 1 সপ্তাহ পর বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ। পুনর্বাসন প্রক্রিয়া শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে অন্তত 5 থেকে 6 মাস সময় লাগবে মুস্তাফিজের। এর আগে 2006 সালে অ্যান্ড্রু ওয়েলস কিংবদন্তি ব্যাটসম্যান সচিন টেন্ডুলকারের কাঁধে অস্ত্রোপচার করেছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। 48 ক্যাটাগরিতে দেশটিতে কাজের সুযোগ পাবেন দক্ষ অদক্ষ শ্রমিক। চট্টগ্রামে নাশকতার মামলার চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে শিবিরের এজাহারভুক্ত শীর্ষ নেতাদের নাম। সংশ্লিষ্টতা না পাওয়ার দাবি পুলিশের, তদন্ত সঠিক হয়নি অভিযোগ আইনজীবীদের। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়া সার্টিফিকেট, মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়ে সিরাজগঞ্জের 19 যুবককে চাকরি পাইয়ে দেয় সাবেক কমান্ডার গাজী শহীদুল। অভিযোগ স্বজনদের, অভিযুক্ত পলাতক। পর্যাপ্ত সুবিধা না থাকায় রাজধানীর মতিঝিলে বহুতল পার্কিং লট ব্যবহারে অনীহা। যত্রতত্র গাড়ি রাখায় সৃষ্টি হচ্ছে যানজট। সমাধানের সময় লাগবে বলছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এবং মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার আজ। লন্ডনের হাসপাতালে কাটার মাস্টারের অস্ত্রোপচার করবেন সচিনের সার্জন অ্যান্ড্রু ওয়েলস। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.news.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।